সে রাতেই আমাকে এই দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল। সবাই জানতো, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। কথাগুলো শুনে আরিয়ান বুঝল। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। গাড়িটা থামতেই আরিয়ান দত্ত নেমে দাঁড়াল। সামনে বিস্তৃত দলুই দিঘি, জল নয়, যেন কুয়াশার চাদরে ঢাকা একটা গভীর চোখ। চারপাশে অস্বাভাবিক নীরবতা। শহরের অভ্যস্ত কানে এই নীরবতা ভীষণ বাজে। আরিয়ান চারিদিকে তাকাল, কোথাও লোকজন নেই। কেবল দিঘির পাড়ে একটা নৌকা বাঁধা। নৌকার পাশে দাঁড়িয়ে এক মাঝ বয়সী লোক। চোখ দুটো খুব গভীর, মুখে জমে থাকা ক্লান্তি। এই প্রথম আসছেন নাকি? হ্যাঁ, জায়গাটা একটু অদ্ভুত লাগছে। হরিপদ হালকা হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। দলুই দিঘি যেন নীরবে শুনছে ওদের কথা। হরিপদ দিঘির দিকে তাকিয়ে কথা শুরু করল। জানেন, এই দিঘির জল এক সময় লাল হয়েছিল। গল্প তো সব দিঘি নিয়েই থাকে। হরিপদ মাথা নাড়ল। গল্প হলে আমি ভয় পেতাম না। এখানে মানুষ হারায়, কুয়াশা নামলে জলের বুকে সব হিসেব রয়ে যায়। আরিয়ান আর হাসল না। দিঘির উপর কুয়াশা ঘন হচ্ছে, মনে হল জলের ভেতরে কেউ যেন নড়ছে। হরিপদ নিচু গলায় বলল, সন্ধ্যের পর এখানে থাকবেন না, বিশেষ করে আজকে। আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন কুয়াশার ভেতর দিয়ে একটা নারীর অবয়ব চোখে পড়ল। সন্ধ্যা নামতেই দলুই দিঘির চারপাশে কুয়াশা ঘন হতে শুরু করল। দূরের গাছপালাগুলো ঝাপসা হয়ে গেল, যেন কেউ ইচ্ছে করে চোখ ঢেকে দিচ্ছে। আরিয়ান একা দাঁড়িয়ে দিঘির পাড়ে তাকিয়েছিল। ঠিক তখনই তার চোখে পড়ল কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে অবয়বটা পরিষ্কার হল। একজন নারী, সাদা শাড়ি ভেজা, চুলগুলো কাঁধ বেয়ে ঝুলে আছে। সে দিঘির জলের দিকে মুখ করে দাঁড়িয়ে। আরিয়ান কয়েক কদম এগোতেই নারীটা ঘুরে তাকাল। সে খুব শান্ত গলায় বলল, আপনি কি আমাকে ডাকছিলেন? একটু থমকে বলল, সে কাউকে ডাকেনি। নারীটা হালকা হাসল। সে হাসিটা অদ্ভুতভাবে ঠান্ডা। এখানে যারা আসে সবাই আমাকে দেখে, কিন্তু সবাই থাকে না। আরিয়ান চোখের পলক ফেলতেই নারীর শরীরটা কুয়াশার ভেতর মিশে গেল। দিঘির পাড় আবার ফাঁকা, কিন্তু আরিয়ান অনুভব করল কেউ এখনো তাকিয়ে আছে। রাতে ঘরে ফিরেও আরিয়ানের মনটা দিঘির কাছেই পড়ে রইল। মালতীর চোখ, তার কণ্ঠ, সব যেন মাথার ভেতর ঘুরতে থাকল। চোখ বন্ধ করলেই কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা সেই মুখটা ভেসে উঠেছে। হঠাৎ দরজার বাইরে খুব হালকা পায়ের শব্দ। আরিয়ান উঠে দরজা খুলল। দরজার সামনে মালতী দাঁড়িয়ে, একই ভেজা শাড়ি, একই শান্ত মুখ। আপনি শহর থেকে এসেছেন, তাই না? আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কিভাবে জানল? মালতী কোনো উত্তর দিল না, শুধু দিঘির দিকটা দেখিয়ে বলল, এই জল অনেক কিছু মনে রাখে, আপনার বাবার নামও। আরিয়ানের বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। সে ওর বাবার নাম জানল কিভাবে? কিছু বলবার আগেই মালতী ধীরে ধীরে পেছনে সরে গেল। কুয়াশা আবার তাকে গিলে ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে আরিয়ান বুঝল এই দলুই দিঘি তাকে নিজের ভেতরে টানতে শুরু করেছে। পরদিন বিকালে আরিয়ান আবার দলুই দিঘির পাড়ে এসে দাঁড়াল।
দিনের আলোয় জায়গাটা অনেকটাই সাধারণ মনে হচ্ছে। জল শান্ত, কুয়াশার চিহ্ন নেই। গত রাতের ওই অদ্ভুত ঘটনা যেন ভুল মনে হতে লাগলো। ঠিক তখন পেছন থেকে গলা ভেসে এলো। আবার এখানে এসেছেন? আরিয়ান ঘুরে তাকালো। হরিপদর মুখে আজকে আর কোনো হাসি নেই। কালকে রাতে এখানে একজন মেয়েকে দেখেছি। কথাটা শুনে হরিপদর শরীর কেঁপে উঠল। সে দিঘির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সন্ধ্যের পর এই দিঘির ধারে আসবেন না। কুয়াশা নামলে তো বিশেষ করে একদমই না। কেন? সে কি এখানেই থাকে? হরিপদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, এখানের সম্বন্ধে যারা বেশি জানতে চেয়েছে তারা বেশি দিন বাঁচেনি। এই প্রথম আরিয়ান হাসল না। দিঘির জলের দিকে তাকিয়ে তার মনে হল জলটা খুব গভীর, প্রয়োজনের চেয়ে অনেক বেশি। রাতে ঘুম ভাঙল। আরিয়ান বুঝতে পারল ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ, ধাতব কাঁচা রক্তের মতো। সে ধীরে দরজা খুলে বাইরে বের হল। দলুই দিঘির দিক থেকে কুয়াশা আবার উঠে আসছে। কুয়াশার ভেতর দিয়ে লালচে আলো যেন নড়াচড়া করছে। আরিয়ান পা বাড়াতেই নাকে গন্ধটা আরও স্পষ্ট হয়ে লাগল। এবার আর সন্দেহ নেই, এটা রক্তের গন্ধ। সে দিঘির পাড়ে এসে দাঁড়ালো। জলটা অস্বাভাবিক শান্ত, কিন্তু গন্ধটা জল থেকেই আসছে। হঠাৎ মনে হলো জলের নিচে কেউ নড়ল। আরিয়ান পিছিয়ে আসতে চাইল, কিন্তু পাটা যেন জমে গেল। কুয়াশার ভেতর থেকে খুব নিচু একটা কণ্ঠ ভেসে এলো। এখনো চলে যাননি? আরিয়ান বুঝল সতর্কবার্তাটা সে দেরিতে শুনেছে। সেই রাতে আরিয়ান ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই দলুই দিঘির জলটা শুধু ভেসে উঠছে। হঠাৎ মনে হলো সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু চারপাশটা খুব স্পষ্ট। সে দাঁড়িয়ে আছে দিঘির মাঝখানে। জল হাঁটু ছুঁয়ে আছে। কুয়াশা এত ঘন যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। হঠাৎ জলের রং বদলাতে শুরু করল। স্বচ্ছ জল ধীরে ধীরে লাল হয়ে উঠছে, রক্তের মতো গাঢ়। কুয়াশার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। ব্যথা পেলে বুঝতেন। আরিয়ান পেছনে ফিরে তাকাতেই দেখল মালতী দাঁড়িয়ে। তার শরীর ভেজা নয়, এবার রক্তে ভেজা। সে হাত বাড়াতেই আরিয়ান চিৎকার করে উঠে বসল। ঘরটা অন্ধকার, ঘামে ভিজে গেছে শরীর, কিন্তু নাকে এখনও সেই রক্তের গন্ধ। এটা কি শুধু স্বপ্ন ছিল? আরিয়ান নিশ্চিত হতে পারল না। সকালে দলুই দিঘির পাড়ে আবার গেল আরিয়ান। রাতের স্বপ্নটা এখনো মাথার ভেতরে আটকে আছে। দিঘির জল শান্ত স্বচ্ছ, যেন কিছুই হয়নি। হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে এলো। স্বপ্নটা কেমন লাগলো? আরিয়ান চমকে ঘুরে দাঁড়ালো। তুমি তুমি আমার স্বপ্নে এসেছিলে? ওটা স্বপ্ন নয়, স্মৃতি। আরিয়ান কিছু বলতে যাবে, তার আগেই মালতী বলল, তোমাদের রাইস মিলটা দিঘির দক্ষিণ পাশে, ঠিক তো? কথা শুনে আরিয়ানের বুকটা ধপ করে উঠল। তুমি আমার বাবাকে চেনো? মালতী আর হাসল না। সে শুধু বলল, সে আমাকে ভুলে গেছে, কিন্তু দলুই দিঘি ভুলে যায়নি। আরিয়ান বুঝল এই গল্পটা তার বাবার সঙ্গে জড়িত আছে, আর সেটা শেষ না হওয়া পর্যন্ত সে এখান থেকে বের হতে পারবে না। সকালটা একটু বেশি নীরব ছিল। আরিয়ান দিঘির পাড়ে বসেছিল আর ভাবছিল মালতী তার বাবার নাম জানল কিভাবে। ঠিক তখনই হরিপদ এসে বসল তার পাশে। আজকে মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে। এখানে আগে কি হয়েছিল আপনি জানেন? প্রশ্নটা শুনে হরিপদ অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বহু বছর আগে এখানে বড় বড় লোকেরা মিল বানাতে এসে গ্রামের অনেক কিছু কেড়ে নিয়েছিল, জমি, জল আর মানুষও। আরিয়ান জিজ্ঞেস করল, দলুই দিঘির সঙ্গে এর সম্পর্ক কি? এক রাতে এই দিঘির পাড়ি একজন মেয়েকে শেষবার দেখা যায়। পরদিন জল লাল হয়ে উঠেছিল। তারপর থেকেই এখানে কুয়াশা নামে। কথা শুনে আরিয়ানের মাথার ভেতর একটা নাম,
বারবার ঘুরতে লাগলো তার বাবার নাম। সন্ধে নামতেই আরিয়ান আবার একা দলুই দিঘির ধারে এলো। কুয়াশা ধীরে ধীরে জমছে। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ। সবটা জানতে চাইছো? তুমি কে? কে তুমি? মালতী দিঘির জলের দিকে তাকিয়ে বলল, আমি এই গ্রামের মেয়ে ছিলাম। মিল বানানোর জন্য যখন জমি নেওয়া হলো, আমি প্রতিবাদ করেছিলাম। আরিয়ান বুক শক্ত করে জিজ্ঞেস করল, আমার বাবা? মালতী ধীরে ধীরে মাথা নাড়ল। সে রাতেই আমাকে এই দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল। সবাই জানতো, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। কথাগুলো শুনে আরিয়ান বুঝল সে শুধু অতিথি নয়, সে এসেছে এক পুরনো পাপের উত্তরাধিকার হয়ে। সেই রাতেই আরিয়ান আর দেরি করল না। ঘরে ফিরে মোবাইল হাতে নিল। আঙুল কাঁপছিল। বাবার নম্বর ডায়াল করতেই ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। এত রাতে ফোন করছো কেন? দলুই দিঘি নামে একটা জায়গা তুমি চেনো? প্রশ্নটা শুনেই ওপাশে নিঃশ্বাস আটকে যাওয়ার শব্দ। ও জায়গা তুমি কেন গেছো? এখানে একজন মেয়ের কথা শুনছি, নাম মালতী। কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর বাবার গলা বদলে গেল। আজই ওখান থেকে চলে আয়, এখনই। তুমি ওকে কি করেছিলে বাবা? এ প্রশ্নের কোনো উত্তর এলো না। কলটা কেটে গেল। মোবাইল নামিয়ে আরিয়ান বুঝল ভয়টা সে একা বহন করছে না, এই ভয় তার বাবারও। রাত বারবার সঙ্গে সঙ্গে দলুই দিঘির চারপাশে কুয়াশা এত ঘন হল যে রাস্তা মিলিয়ে গেল। আরিয়ান যেন হাঁটছিল এক অচেনা সাদা নিরেট দেওয়াল ভেদ করে। হঠাৎ সামনে মালতী দাঁড়িয়ে। এখন আর পালানোর সময় নেই। সে ধীরে ধীরে দিঘির জলের দিকে এগুতে লাগল। অদ্ভুতভাবে আরিয়ানও তার পিছু নিল। পা থামাতে চাইল, কিন্তু শরীর শুনল না। জল ঠান্ডা, ধীরে ধীরে হাঁটু ছুঁয়ে গেল। কুয়াশার ভেতর থেকে অনেকগুলো কণ্ঠ ভেসে আসছে, কান্না, চাপা চিৎকার। আরিয়ান বুঝল এই রাতটাই সিদ্ধান্ত নেবে, কে বাঁচবে আর কার পাপের দাম কে দেবে। জল ধীরে ধীরে আরিয়ানের কোমর পর্যন্ত ছুঁয়ে গেল। চারপাশের কুয়াশার নিচে অদ্ভুত টান। সামনে দাঁড়িয়ে মালতী এবার আর শান্ত নয়। তার চোখে জমে আছে বহু বছরের ক্ষোভ। তুমি জানতে চেয়েছিলে সত্যিটা, আজ জানবে। সে হাত তুলতেই কুয়াশার ভেতর দৃশ্য ভেসে উঠল। বহু বছর আগের রাত। দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তাদের মাঝে একজন রমেশ। মুখে ভয় নেই, আছে ক্ষমতার দম্ভ। আমি জমি ছাড়িনি, তাই আমাকে চুপ করাতে হয়েছিল। আরিয়ান দেখল সেই রাতেই মালতীকে দিঘির জলে ঠেলে দেওয়া হচ্ছে। তার চিৎকার কুয়াশায় মিশে যাচ্ছে। এই জল আমাকে নিয়েছে, আজ এই জল তোমাকেও চাইছে। আরিয়ান বুঝল সে শুধু একজন ছেলে নয়, সে তার বাবার অপরাধের শেষ অধ্যায়। দলুই দিঘির জল এবার নড়তে শুরু করল। কুয়াশার ভেতর থেকে একটা অদৃশ্য হাত আরিয়ানের পা জড়িয়ে ধরল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীর ভারী হয়ে আসছে। আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। মালতী ধীরে ধীরে মাথা নাড়ল। তুমি কিচ্ছু করনি, কিন্তু তোমার রক্তে তার পাপ আছে। জল বুক ছুঁয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে পুরনো কান্নার শব্দ। এই দিঘি শুধু লাশ নেয় না, তাদের স্মৃতিও রেখে দেয়। আরিয়ান শেষবারের মতো আকাশের দিকে তাকালো। কুয়াশা নেমে এলো চোখের উপর। দলুই দিঘি তার পাওনা বুঝে নিল। ভোরের আলো দলুই দিঘির উপর পড়তেই কুয়াশা ধীরে ধীরে সরে গেল। জল আবার শান্ত স্বচ্ছ, যেন গতরাতে কিছুই ঘটেনি। দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা বলল রাতে কেউ চিৎকার শুনেছে, কিন্তু ভেবেছে বন্য জন্তুর শব্দ। কয়েক ঘন্টা পর শহরে ফোন পৌঁছালো রমেশ দত্তের কাছে। কথা বলবার সময় তার হাত কাঁপছিল। দলুই দিঘিতে তার ছেলের দেহ পাওয়া গেছে। জল নয়, কুয়াশার ভেতর ভাসছিল। শরীরে কোনো আঘাত নেই, শুধু চোখ দুটো খোলা। ভয়ের ছাপ জমে আছে। রমেশ কিছু বলল না, ফোনটা ধীরে ধীরে নামিয়ে রাখল।
সন্ধ্যায় সে একা মিলের অফিসে বসেছিল। হঠাৎ জানালার কাছে কুয়াশা জমতে শুরু করল। কুয়াশার ভেতর ধীরে ধীরে ফুটে উঠল একটা নারীর মুখ। এতদিন পরে তুমি একা হলে। রমেশ বুঝল দলুই দেখি শুধু ছেলেকে নেয়নি, সে এবার তার কাছে এসেছে। কুয়াশা আরো ঘন হল, আর মিলের আলো একে একে নিভে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।